গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। তারকেশ্বরে পেট্রোল পাম্পে টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার পাম্পের ম্যানেজার। এবার লক্ষ লক্ষ টাকার তছরূপের অভিযোগে পেট্রোল পাম্পের ম্যানেজারকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তারকেশ্বর থানার অন্তর্গত নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের গোবরহারা এলাকায় একটি পেট্রোল পাম্প অবস্থিত, যার মালিক কাজল টুডু এবং সেখানে ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন এলাকারই বাসিন্দা রাজেশ হাইত নামে এক ব্যক্তি। পাম্পের বার্ষিক হিসেব নিকাশের লক্ষ লক্ষ টাকা গরমিল ধরা পড়ায় গত 29 সেপ্টেম্বর তার নামে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকেই অভিযুক্ত রাজেশ হাইত ফেরার ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানার তদন্তকারী অফিসার তুষার মণ্ডল এবং তার টিম গতকাল গভীর রাতে হানা দিয়ে অভিযুক্ত রাজেশ হাইতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে চন্দননগর মহামান্য আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে 7 দিনের পুলিশের হেফাজতে নেয়ার আবেদন জানানো হয় বলে জানা যায়। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রম কোডের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে সিআইটিইউ এর বিক্ষোভ সমাবেশ। দেশের শ্রম কোড লাগু হওয়ার বিরুদ্ধে সিআইটিইউ এর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশ হুগলি ব্যান্ডেল মোড়ে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন সিআইটিইউ এর নেতা গুরুদাস ব্যানার্জি, মলয় সরকার, রতন সেন। এছাড়াও ছিলেন সিআইটিইউর কর্মী সমর্থকরা। ব্যান্ডেল মোড় পথসভায় এই শ্রম কোড লাগুর বিরুদ্ধে বক্তব্য রাখতে উপস্থিত সিআইটিইউর পক্ষ থেকে সাংবাদিকদের এই সম্পর্কে কি জানাচ্ছেন সিআইটিইউর নেতা গুরুদাস ব্যানার্জি, শুনবো। দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এই মোদী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এই কালা কানুন আমরা কোনো অবস্থাতেই মানব না। আগামী দিনে এক বৃহত্তর সংগ্রাম অবতীর্ণ হবে ভারতবর্ষের শ্রমজীবী খেটে খাওয়া। এই মুহূর্তে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে গতকাল কেন্দ্রের যে মোদী সরকার আমাদের দেশে, গোটা দেশে শ্রমকোড, যে 4টে শ্রমকোড কেন্দ্রীয় সরকার আইন করেছিল, তা গতকাল থেকে ঘোষণা করে আজকে থেকে চালু হয়ে গেল ভারতবর্ষে। তার বিরুদ্ধে সিআইটিইউর পক্ষ থেকে গোটা জেলায় আমরা প্রতিবাদে নেমেছি এবং কোনো অবস্থাতেই আমরা কেন্দ্রীয় সরকারের, মোদী সরকারের যে শ্রমকোড, তা আমরা সিআইটিইউর পক্ষ থেকে মানছি না। কারণ আমাদের দেশের ব্রিটিশ সরকার যখন আমাদের দেশে ছিল, ইংরেজরা যখন আমাদের দেশে দেশ চালিয়েছে, পরাধীন ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের ভেতর দিয়ে বা পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের ভেতর দিয়ে শ্রমিকরা যেসব অধিকারগুলো তারা অর্জন করেছিল, যেমন 8 ঘন্টার কাজ, শ্রমিকের 8 ঘন্টার কাজ এই শ্রমকোডের ভেতর দিয়ে বাতিল হয়ে গেল। কারখানার মালিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকার শ্রমকোড চালু করেছে। ফলে আগামী দিনে মালিক 10 থেকে 12 ঘন্টা শ্রমিকদের কাজ করতে বললে শ্রমিকরা সেই কাজ করতে বাধ্য। কোনো শ্রমিক যদি বলে আমি এই কাজ করব না, তাহলে কারখানার মালিক তাকে ছাঁটাই করে দিতে পারবে। এই অধিকার কারখানার মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। শ্রমকোডের মধ্যে মজুরি সংক্রান্ত ব্যাপারে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আবারও মানবিক মুখ পুলিশের। পথভ্রষ্ট এক ব্যক্তিকে বাড়ি ফেরালো হুগলির বলাগড় থানার পুলিশ। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ বলাগড় থানায় একটি খবর আসে, অজ্ঞাত পরিচয় এক পৌর ব্যক্তি স্থানীয় ভাগীরথী হুগলি নদীর পাড় ধরে হেঁটে অজানা গন্তব্যের দিকে যাচ্ছিলেন। তাকে শ্রীপুর বাজারে স্থানীয় কয়েকজন যুবক সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানতে চায়, কিন্তু ওই ব্যক্তির থেকে সঠিক উত্তর তারা না পাওয়ায় যুবকরা ফোন করে বলাগড় থানায় ঘটনার কথা জানায়। ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের খোঁজ পান। পুলিশ জানতে পারে তার বাড়ি পূর্ব বর্ধমানে কানলা থানার অন্তর্গত পাঁচলক্ষী এলাকায়। এই বিষয়ে ওই পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শুনবো।
ওনার প্রথম থেকে বলি, ওনার স্ট্রোক হয়েছিল। স্ট্রোক থেকে ওনার স্মৃতিশক্তি এরকম মাঝে মাঝে লুজ হয়ে যায়। আচ্ছা, ছোট বৌদি এবার আসবো বলেছিল, কালকে আমাকে ফোন করে বললো এসো। আমি তাহলে এসো, এর জন্যই নিয়ে এসেছি। এইবার যে আমি সারাদিনটা কাজ করি, অফিস করে এসে এবার বাজারে নিজের বাড়ির কাজগুলো গোছাচ্ছিলাম, তখন দেখি ছোটদা এসে 1:15-20 নাগাদ আমি যখন বাড়ি ঢুকলাম চান করার টাইম, তখন দেখি আর ছোটদা নেই। ওই তো জল সব জল খাবার খাওয়ার পর বসে টিভি দেখছিল, আপনার সব রান্না ঠান্না করছিলাম। দিয়ে প্রায় 1:45 তখন বলছি খাবে, বললো যে না খাবো না, পরে খাবো। দিয়ে 1টার সময় আমরা একটু গল্প করছি, উনি বারান্দায় বসে থাকতে থাকতে দরজাতে বেরিয়েছে। আচ্ছা, এবার বেরিয়েছে, আমরা অতটা খেয়াল করিনি, মনে করেছি ঘরে আছে। তা 1:10-15 এরকমের মধ্যেই সতর্ক হয়ে গেছি, দিয়ে বাইরে বেরিয়ে দেখছি নেই। তখন আমরা ভাবছি হয়তো প্রশান্তর সঙ্গে গেল নাকি। দিয়ে পরক্ষণই 5 মিনিটের মধ্যে প্রশান্ত দে চলে আসছি। তখন বলছে না, ছোটদা আমার সঙ্গে যায়নি। এবার ওই পাশে পাশে সব জিজ্ঞাসা করছি, বলছে এইরকম এইখানটা দিয়ে বেরিয়ে গেল। এবার আমরা খোঁজাখুঁজি করছি ওই রাস্তাতেই, বারে বারে ওই রাস্তা এই রাস্তা খুঁজছি। তারপর বাপ্পাকে বলে সিভিককে। এই যে থানা আপনাদের এই উপকারটা করলো, মানে আপনার স্বামীকে ফিরিয়ে দিলেন, হ্যাঁ, কি বলবেন থানাকে? আমি অজস্র ধন্যবাদ। না পেলে আমি যে সার্ভিস খুবই ভালো, আমি তাড়াতাড়ি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। দৃষ্টিহীন মানুষদের হাতে রেডিও তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা অঙ্গন চুঁচুড়া। সমাজে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে চুঁচুড়া লাইব্রেরি রোডে অঙ্গন চুঁচুড়া বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করল। প্রতি বছর অনাথ আশ্রমে আবাসিকদের সাহায্য করে আসার পর এবছর দৃষ্টিহীন মানুষজনকে আনন্দ দিতে একটি করে রেডিও প্রদান করল। লাইব্রেরি রোডের অধিবাসীরা মেতেছিল এই দৃষ্টিহীন ভাই বোনেদের নিয়ে। সকাল হতেই জড়ো হতে থাকে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা। সারাদিনের কর্মসূচিতে খাওয়া দাওয়াও ছিল। গান বাজনার সাথে একদিনের অঙ্গনের মিলন উৎসব আনন্দ উৎসবে পরিণত হয়েছিল। সদস্যদের বক্তব্য, এইসব মানুষদের সহযোগিতা করে সমাজে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই সমিতির উদ্দেশ্য। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। 72তম নিখিল ভারত সমবায় সপ্তাহ অনুষ্ঠিত হলো রায়গঞ্জে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত হল ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। আয়োজনে দায়িত্বে ছিলেন সমবায় সপ্তাহ উদযাপন কমিটি, রায়গঞ্জ কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড, উত্তর দিনাজপুর জেলার সমবায় দপ্তর, জেলা সমবায় ইউনিয়ন এবং জেলার বিভিন্ন সম্পদ সমিতি। সমবায় সপ্তাহের মূল ভাবনা স্বনির্ভর ভারত গড়ার মূল বাহন হল সমবায়কে। এদিন সকালে রায়গঞ্জ ম্যানেজ ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরে বিভিন্ন পথ অতিক্রম করে পৌঁছায় বিধান মঞ্চে। ব্যাংকের বিভিন্ন আধিকারিক, কর্মচারী, সাধারণ মানুষ সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বৈকুণ্ঠ বৈশ্য ও পূর্ণেন্দু দে প্রমুখ। র্যালিতে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল। বিধান মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাপতি পম্পা পাল এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। বছরের মতোই এবছরও ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে আমরা সকলেই একত্রিত হয়েছি। আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির নির্বাচিত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এখানে কোঅপারেটিভ ব্যাংকের আমাদের চেয়ারম্যান আমাদের তিলক চৌধুরী মহাশয়, আমাদের বর্ষিয়ান, আমাদের সকলের অভিভাবক উনি উপস্থিত রয়েছেন। আরো অন্যান্য আধিকারিক অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের পূর্ণেন্দু বাবু এখানে উপস্থিত রয়েছেন। খুব ভালো লাগছে এবং আমি একটাই বার্তা দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে মা মাটি মানুষের সরকার গঠনের পর একাধিক প্রকল্প চালু করেছেন এবং এই সমবায় সমিতির মধ্য দিয়ে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে বিশেষ করে আমাদের খেটে খাওয়া শ্রমিক, কৃষক এবং মা বোনেরা তারা স্বনির্ভর হয়ে উঠেছেন এবং এই সমবায় সমিতি এখানে আমাদের রাজ্যে 14 নভেম্বর থেকে 20 নভেম্বর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা 20 তারিখ এই দিনটি ধার্য করেছি। খুব ভালো লাগছে এবং ধাপে ধাপে আমাদের রাজ্যে এই নির্বাচনগুলো হয়েছে, সমবায় সমিতি পরিচালনা সমিতির আমাদের নির্বাচনগুলো হয়েছে এবং আরো কিছু জায়গায় বাকি আছে। সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ এই সমবায়ের সমিতির মধ্য দিয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন। এটা খুব ভালো লাগছে। এখানে আমাদের আজকে একটাই বার্তা, যে আমরা একটা বার্তা বলে থাকি, সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো। আমরা বলবো সমবায় সমিতির আলো ঘরে ঘরে জালো। খুব ভালো লাগছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার সমবায় ব্যাংকের চেয়ারম্যান রতন চৌধুরী কি বলছেন শুনে নেব। আজকের কর্মসূচিটা হচ্ছে ২০১২ সালে রাষ্ট্রসংঘ ২০১২ সালটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করেছে। ২০১২-র পরে এই ২০২৫-এ রাষ্ট্রসংঘ এইটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করছে। আমরা সারা পৃথিবীর সাথে, তার সাথে সারা ভারতবর্ষের সাথে, পশ্চিমবাংলার সাথে রায়গঞ্জেও আমরা সমবায় সপ্তাহ পালন করছি এবং রায়গঞ্জের এই রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভের বিভিন্ন ব্রাঞ্চ সমবায় সপ্তাহ পালন করছে। আজকের অনুষ্ঠানে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমস্ত সমবায়ী যারা বন্ধুরা আসবেন তাদেরকে সমবায় সম্বন্ধে সময়ের তালে তালে সমবায় যে এগোচ্ছে সেই ব্যাপারে ওয়াকিবহাল করা এবং সমবায় আন্দোলন মজবুত করার লক্ষ্যে আজকের এই সম্মেলন। শুনুন, এই সমবায়ের যে পটভূমি, আসুন এদিকে আসুন, এই সমবায়ের যে পটভূমি, সেই পটভূমিতে কয়েক শতক আগে যখন সারা ভারতবর্ষে মহাজন প্রথা ছিল, জমিদারি প্রথা ছিল এবং তারা জমি বন্ধক রেখে চাষিদের ঋণ দিত, সেই চাষিরা যদি কোনো কারণে আবাদ না হতো তাহলে তাদের জমি সেই মহাজনরা এবং জমিদাররা এবং সুদখোররা সেটাকে হজম করে নিত। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে বেরোনোর জন্য, প্রান্তিক চাষিদের উপকৃত করার জন্য এই সমবায় গড়ে উঠেছে, যে সমবায়ের মধ্য দিয়ে নামমাত্র সুদে আমরা প্রান্তিক চাষিদের এবং সেলফ হেল্প গ্রুপ মহিলাদের আমরা ঋণ দিয়ে থাকি, যার মধ্য দিয়ে আত্মনির্ভর পশ্চিমবাংলা, আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে ওঠার লক্ষ্যে পৌঁছচ্ছে। এটা কতদিনের কর্মসূচি? এটা হচ্ছে আপনার সপ্তাহভর 14 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে শেষ।
আমরা শেষ দিনটা রায়গঞ্জে করি। আজকে কতক্ষণ চলবে? আজকে এখান থেকে আমরা যাব মিছিল করে, যাব বিধান মঞ্চে এই 3টে সাড়ে 3টে পর্যন্ত চলবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা তৃণমূল কমিটির উদ্যোগে শ্রীরামপুরে 40তম রক্তদান উৎসব। হুগলি জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি অন্বয় চ্যাটার্জির উদ্যোগে শ্রীরামপুর RMS ময়দানে অনুষ্ঠিত হল 40তম রক্তদান উৎসব। মানবিকতার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, হুগলি জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি অসিত চ্যাটার্জি, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাউ সহ শ্রীরামপুর শহরে অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মানব সেবার লক্ষ্যে আয়োজিত এই রক্তদান উৎসব প্রজন্মকে আরো সামাজিকভাবে এগিয়ে আসার এক অনুপ্রেরণা যোগালো। রাজ্যের প্রত্যেকটি জেলায় তো একজন 2জন 3জন 4জন এরকম নেতৃত্ব দিয়েছেন। আমাদের জেলা তপন দাশগুপ্ত সেই নেতৃত্ব দিয়েছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই তপনদার কাছে এবং শ্রীরামপুরের সমস্ত মানুষের। অনুষ্ঠানের সঞ্চালক কবিতা আমাদের দলের নেতা, ফেডারেশনের আছেন অত্যন্ত আমার প্রিয় শ্রীরামপুরের চেয়ারম্যান, যার হাত ধরে শ্রীরামপুরের পৌরসভার উন্নয়নমূলক কাজ হচ্ছে, বন্ধু গিরিধারী সাহা। আমার এখানে জেলার নেতা সহসভাপতি অসিত চ্যাটার্জি আছে, দলের ছাত্র, যুব, মহিলা তৃণমূল কংগ্রেস, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আগে আকবর আলী খন্দকার খুব বড় আকারে শেওড়াফুলিতে রক্তদান শিবির করত, সেটা আজও চলছে। তারপরে অন্বয় চ্যাটার্জি সারা জেলাকে একটা করে রক্তদান শিবির করে। এখানে কল্যাণদা, সুদীপ্ত রায় থেকে শুরু করে আগেও কেউ করতে পারেনি, এখনো করতে পারে এবং যথেষ্ট পয়সা করি খরচা করে এখানে যারা, আজকে আমি বলবো না দান করার কথা, কারণ মানুষকে দান করার ক্ষমতা আমাদের কারণে ঈশ্বর আল্লাহ ছাড়া। আমি বলবো গরিব মানুষদের এখানে শীতবস্ত্র প্রদান করে তাদের সম্মান জানানো হবে। আমার কাছে অন্যায় পরশুদিন গেছিল, আমার অফিসে বলছিল যে তপনদা প্রায় 400-র উপরে মানুষকে আমরা কম্বল শীতবস্ত্র প্রদান করব। মানুষের জীবনের সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা, বস্ত্রদান করা। এর থেকে ভালো কাজ আর কিছু হয় না। এবং অন্বয় সারা দিন ধরে এই প্রোগ্রামটা করে। সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। অন্যান্য বার আমি একটু বেলা করে আসি, যেহেতু কলকাতা যাবো তো একটু আর্লি এসছি। এবং এই কথা বলবো যে অন্যায় ছাত্র রাজনীতির থেকে উঠে আসা আমাদের জেলার নেতা, সংগঠন দেখে টোটালটাই করে। ওর মতো বলিষ্ঠ নেতা আমার এই সাব ডিভিশনে অত্যন্ত কম আছে, এ কথাটা বললে আমার ভুল হবে না। এবং অন্যায়ের প্রত্যেকটি প্রোগ্রাম আমরা আসি, আর যেখানে গিরিধারী সাহাদের মতো নেতৃবৃন্দর হাত ওর মাথায় আছে, আমাদের কাউন্সিলররা সবাই ওকে সামনে রেখে চলে, সেহেতু এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো আকারে হয়। আমি অন্যায়কে বলবো যে এর আগে আমি একই কথা প্রত্যেকটি গ্রাম শহরে ঘুরে বেড়াতো আন্দোলনে অসিতদের সঙ্গে নিয়ে, কিন্তু অন্যায় এখন দেখতে পাচ্ছি শ্রীরামপুরের বাইরে খুব একটা বেরোচ্ছে না, কিন্তু এই প্রোগ্রামটা বড় আকারে করে। আমি অন্যায়কে বলবো যে আগামী দিনে আমাদের বিধানসভার নির্বাচন আছে, এখন বিএলওরা কাজ করছেন। বিজেপি পার্টি চাইছে যে মানুষের ভোটারদের নাম বাদ দিয়ে, পরিসংখ্যান অনুযায়ী তৃণমূলের লোকদের বাদ দিয়ে এই স্বপ্ন দেখছেন যে পশ্চিমবাংলায় সরকার গড়বে।
কিন্তু একটা কথা আমি প্রত্যেক জায়গাতে বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন এদের স্বপ্নই থেকে যাবে। নতুন করে এখানে কোনো সরকার হবে না, বাংলায় তৃণমূল সরকারই থাকবে, এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। আজকে 6 মাস বাদে ইলেকশন আছে, আপনারা ভালো করে তৈরি হন। দেখুন আমাদের অন্যান্য ব্লক, আমাদের এখানে আমাদের অনেকগুলো ব্লক আমাদের জিততে পারে না, কিন্তু ওই শ্রীরামপুর শহর প্রথম থেকে আমাদের বামপন্থী আন্দোলন প্রত্যেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের কোনোদিন ঠকায়নি। দক্ষিণপন্থী কংগ্রেস পার্টিকে জিতিয়েছে, এখানে অরুণদার মতো মানুষের এখানকার বিধায়ক ছিলেন, আর অরুণ গোস্বামী ছিলেন মানুষ। এখানে জিদা মারা গেছে, আমার আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি, অন্যয় আমাকে ফোন করেছিল, মারা গেছেন, আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল। আমার অঞ্জলি চ্যাটার্জিকে এই দুঃখের কথা জানানো আমার ভাষা নেই, কারণ আমরা একটা সময়ে ছাত্র যুব আন্দোলন করেছি জিদাদের হাত ধরে, পিনাকি ভট্টাচার্য জিদা। আজকে একটা সময়ে এই শ্রীরামপুরের দক্ষিণপন্থী আন্দোলনের জন্ম দিয়েছে এবং এখান থেকে আন্দোলনের সূত্রপাত হতো। শ্রীরামপুর থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।